প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। রংপুরের একটি পরিবারের 4 জনকে হত্যার মাধ্যমে অন্য অর্থে বলা যেতে পারে যে একেবারে এক রাতে গোষ্ঠী শেষ। কেন? হিন্দু। অন্য কোনো কারণ এর মাঝে আর নেই। হিন্দু নিরহ, হিন্দুকে ভয় ভীতি আতঙ্কের মাঝে তাদেরকে যত বেশি অত্যাচার, হত্যা, নিধন এসব করা যায়, তারপরে যে পরিবারটিকে হত্যা করা হলো তারা তো শেষ। বাকি যে হিন্দু এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে রয়েছে, তারাও একটা মেসেজ পেয়ে গেছে যে দেশটি তোমাদের নয়, তোমাদের চলে যেতে হবে। কোথায় যেতে হবে, গন্তব্য কোথায় তাও আপনারা ভালো করেই জানেন। গন্তব্য প্রতিবেশী যে দেশটি আমাদেরকে বেশ 3 দিক দিয়ে খুব ঘিরে রেখেছে। তারপর সম্পত্তি ভুগদখল করা হবে, দেশটিকে হিন্দু শূন্য করা হবে। আমরা মুসলমান ভাই ভাই, আমরা একসঙ্গে থাকবো, আনন্দ করব, ধর্ম করব, ভারতের বিরুদ্ধে অনর্গল কথা বলে যাব, ভারতের সাথে যুদ্ধ করব, ভারতের খাবো, কিন্তু ভারতের সাথে আবার আমরা যুদ্ধ করব। প্রিয় দর্শক, রংপুরের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এই হৃদয় বিধারক ঘটনা মানুষকে, শুধু সচেতন মানুষ, যে সমস্ত মানুষের বিবেক আছে, প্রাণ আছে, অনুভূতি আছে, তাদের বিবেককে নাড়া দিয়েছে সারা দেশে। সেটা হতে পারে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই। যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা একটি ক্ষুদ্র অংশ। তাদের আশ্রয় প্রশ্রয়দাতা তারাও ক্ষুদ্র অংশ। পরিকল্পিত সবকিছু, সবই পরিকল্পিত নাটক। দেখুন, বিষয়টি এমন মজার। মজার বলছি এই কারণেই, বাংলাদেশে কোনো কিছুর সুরাহা এত দ্রুত হয় তা কিন্তু বলা কঠিন। 24 ঘন্টার কম সময়ে একেবারে তদন্ত হয়ে গেল, একেবারে লাশকে সৎকার করে ফেলা হলো, একেবারে পুলিশ সুপার বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন করে একেবারে মনের মানে আবেগ দিয়ে কান্নাকাটি করে তিনি সোজা সরল সহজ ভাষায় বলে দিলেন যে ঘটনাটি কি হয়েছে। আপনাদের কি নিশ্চয়ই মনে আছে, কদিন আগে, কদিন বলতে ধরেন হয়তো 1-2 মাস আগে, 2 মাস হয়েছে, রামেশা নামে এক 7-8 বছরের একটি মেয়েকে দর্শন করে কিভাবে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছিল। কি ভয়াবহ ঘটনা! তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী, তিনি উদ্যোগ নিলেন, নিয়ে তিনি বললেন 1 মাসের মধ্যে বিচার হবে, সবকিছু হবে। বিচার কিন্তু 1 মাসেই হয়েছে। কি বিচার হলো? ফাঁসি। তার ফাঁসি হবে। সবাই আজ পর্যন্ত, আজ কতদিন হলো, ফাঁসি কিন্তু এখনো হয়নি। নাটক শুরু হয়েছে কিভাবে তাকে বাঁচানো যায়, কিভাবে সে বাঁচতে পারে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এইটাই বললাম যে এটাই আমাদের দেশের বিচারের দ্বারা। আর এখন এই যে রংপুরের গণপতি চক্রবর্তী, একজন সজ্জন, ভদ্র, বিনয়ী শিক্ষক, অবসরপ্রাপ্ত, তাকে হত্যা করা হলো। শুধু তাকে নয়, স্ত্রী, কন্যা, 12 বছরের পুত্র সহ সবাইকে।
প্রথমে কি বলা হলো, আমি একে ধাপে ধাপে আপনাদেরকে বলছি। প্রথমে কি হলো, ডাকাতি। ডাকাতি করে নাকি ডাকাত। আচ্ছা, এই মধ্যবিত্ত একজন শিক্ষক, তার কাছে কি এমন সম্পদ থাকতে পারে যা এসে ডাকাতি করবে? থাকতে পারে কিছু সোনা, ঘরের আসবাবপত্র। এই ভদ্রলোক নিজে বাড়িও করেছেন, নিশ্চয়ই তার অবসরের পয়সা দিয়ে তিনি বাড়িটি করেছেন। তার আর কি থাকতে পারে? রংপুর শহরের মাছুয়া পাড়ার যে বাড়িটি, হয়তো অনেক মূল্য বাড়ির, ভদ্রলোককে বিভিন্নভাবেই এর আগে চাঁদাবাজির জন্য স্থানীয়রা চেষ্টা করতেছিল। উনি হয়তো চাঁদাবাজদের সন্তুষ্ট করতে পারেননি, তাদের পেট ভরার জন্য যে সম্পদ, তার হয়তো তিনি দিতে পারেননি। যেটা আগেই বলছি যে ভদ্রলোক হয়তো তার অনেক কষ্টে তার অবসরের যে পয়সাটা, সেই টাকাটি দিয়ে তিনি বাড়িটি করেছেন। তাকে হত্যা করার হয় তো, এত নির্মম হত্যাকাণ্ড। হত্যা করার পর ডাকাতির কথা বলা হলো, একেবারে খুব ত্বরিত। এরপরেই এসে বলল যে একেবারে তদন্ত হয়ে গেছে। আর মানে কারা হত্যা করেছে, দুজনকে ধরেও ফেলেছে তারা। কারে ধরলো তারা? আরো দুজন হিন্দু ছেলেকে। নাটকটি খুব সুন্দর, কিন্তু যে হিন্দুকে হিন্দু দিয়ে প্রতিহত করা, যাতে করে জিনিসটাকে সাম্প্রদায়িকতার রূপ না দেওয়া যায়। দেশ বিদেশে বিষয়টি নিয়ে যেন সাম্প্রদায়িকতার কথা না, ওটা ডোমেস্টিক ভায়োলেন্স, ওটা বলেই চালিয়ে দেওয়া যেত, যেমনটি হইতেই পারে। দেশে অহরহ রেপ হচ্ছে, খুন হচ্ছে, মব হচ্ছে। ডক্টর ইউনূসের আমলে তো অনেক হয়েছে, এখনো হচ্ছে, আগের চেয়ে কম, কিন্তু হচ্ছে। কিন্তু এইভাবে টার্গেট যদি হয়, তা টার্গেটটা কাকে করা হলো? হিন্দুদেরকে। আর ধরা হলো কাদেরকে? হিন্দু। বাস, হয়ে গেল। একেবারে কুইক, দ্রুত ইনভেস্টিগেশন হয়ে গেল, তাদের সৎকার হয়ে গেল, সবই হয়ে গেল। আমাদের রংপুরের যে পুলিশ সুপার, তিনি বেশ কান্নাকাটিও করলেন। আরে কি দরদ তাদের এই পরিবারটির জন্য, কি নির্মম হত্যাকাণ্ড। কথা বলতে গিয়ে একটু কান্নাকাটি করতে কিন্তু কষ্টের ব্যাপার না। নাটক বিভিন্নভাবে করা যায়, সার্কাস বিভিন্নভাবে করা যায়, কিন্তু একটি দেশে একটি গণতান্ত্রিক সরকার থাকার পর একটি প্রশাসন এমনভাবে নাটক করতে পারে যে নাটকে হিন্দুকে দিয়ে হিন্দুকে মারা হয়েছে, সেই নাটকটি অত্যন্ত উপভোগের। ওই যে কমিউনিস্ট পার্টির লোকজনরা একসময় বলতো না, একসময় না এখনো বলে, যে লাল পতাকাকে লাল পতাকা দিয়েই ঠেকাতে হবে। এই পলিসিটাই কিন্তু এখানে নেওয়া হয়েছে। হিন্দুকে মারা হয়েছে হিন্দু দিয়েই, হিন্দু আসামি ধরেই তাদেরকে মারা হবে। পাওয়াও গেল, পাশের পাড়া প্রতিবেশী দুটি ছেলেকে ধরা হলো, মুগ্ধ ও সিদ্ধার্থ, মুগ্ধ দাস, সিদ্ধার্থ দাস। আচ্ছা, এই ছেলে দুটিকে দেখলে কি মনে হয় এরা খুন করতে পারে? আর ইয়োবা সেবন, ভাই, ইয়োবাটা আমাদের দেশে কবে আসছে? এই ইয়োবা আমাদের দেশে 90 দশক থেকে ইয়োবা, আমরা সবসময় শুনে এসেছি, পত্রপত্রিকায় সবসময় রিপোর্ট হয় ইয়োবা আসে মায়ানমার থেকে, গোলাপি রঙের ট্যাবলেট, এগুলি খেলে নাকি নেশা হয়, কম পয়সায় নেশা, নেশা হচ্ছে, ছেলেরা নেশা করছে, এটা বহুত আগে থেকেই চলে আসছে। এটা এমন নয় যে ইয়োবা, আমি একজন ইসেকে দেখলাম বলতেছিল যে ইয়োবাটা খুব ইদানিং খুব বেশি বেড়ে গেছে। বা ইয়োবা ইদানিং বেশি বাড়ে নাই, ইয়োবা যখন থেকে আসা শুরু হয়েছে ক্রমান্বয়ে এই ইয়োবায় যুব সমাজ আসক্ত হতে, ইয়োবা নিয়ে প্রতিদিনেই প্রায় সীমান্তে ধরা পড়েছে।
যারা ইহবার চূড়া চালান বা কারবারি, তারা এই ব্যবসাটিকে বিশেষ করে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। ইহবা, কোকেইন, গাঁজা বা তরল পানীয় জাতীয় যে মদ্য প্রাণে পান, সেটা কিন্তু আমাদের দেশে কোনো নতুন ঘটনা নয়, বহুত আগে থেকেই ঘটনাগুলি ঘটছে। তারপর তাদেরকে ইয়বা আসিক্ত বলে দুটো ছেলেকে তারা শনাক্ত করলো, অথচ ওই ছেলেগুলিকে দেখলে কেউ বলবে না তারা ইয়বা আসিক্ত বা তারা খুন করতে পারে। আচ্ছা বলুন তো, বাংলাদেশে ইয়বা 90 দশক থেকে ইয়বা আসা যাওয়া করছে, ইয়বা আসিক্ত হচ্ছে যুব সমাজ। আচ্ছা, ইয়বাকে কজন মানুষ এর আগে খুন হয়েছে? এবং এবারের খুনটি একেবারে এক রাত্রে গোষ্ঠী শেষ। ইয়বাকে এই ধরনের ঘটনা কি বাংলাদেশে এর আগে ঘটেছে? ইয়বাকে ইয়বায় আসক্ত হয়ে ডোমেস্টিক যে ভায়োলেন্স, এটিকে ডোমেস্টিক ভায়োলেন্স বলা যেতে পারে, অনেক হয়েছে, আগামীতেও হবে। কিন্তু একেবারে এই হিন্দু ফ্যামিলিকে নিশ্চিহ্ন করে দিয়ে কিসের মেসেজ? এবং কেন সেটাকে ইয়বা আসিক্ত, মাদক আসিক্ত যুবকদেরকে টার্গেট করা হয়েছে? এবং সেই বিষয়টি একেবারেই এরকম যে হিন্দু হিন্দুকে দিয়েই প্রতিহত করলে বিষয়টা অন্য খাতে প্রবাহিত করা হবে। এই পরিকল্পিত খুনটিকে অন্যভাবে প্রভাবিত করার জন্য পুরা ঘটনাটি সাজানো হয়েছে। এবং এই ঘটনা সাজানোর পেছনে স্থানীয় যারা এই কাজটি করেছে তার সঙ্গে প্রশাসনের যোগাযোগ রয়েছে। প্রশাসন বলতে আপনারা জানেন, প্রশাসন এসব নিয়ন্ত্রণ করে কে? ক্রাইম কে নিয়ন্ত্রণ করে? ক্রাইমকে কন্ট্রোল করার দায়িত্বটি কার? ল এনফোর্সমেন্ট। তারা কারা? পুলিশ, বিডিআর, বিডিআরকে এখন বিজিবি বলা হয়, আর্মি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে আরেকটি উইংস রয়েছে সেটি হলো গোয়েন্দা সংস্থা। তারা সবাই এমন একটি হত্যাকাণ্ডকে মাত্র 24 ঘন্টার কম সময়ে একেবারে শনাক্ত করে ফেললো, দুজনকে ধরে ফেললো। এই জিনিসটা শুনতে একটু আমাদের কাছে অন্যরকম লাগে না? এর আগে কি কোনো ঘটনা এরকম ঘটেছে যে 24 ঘন্টার ভিতরে একেবারে আসামি ধরা হয়ে গেছে? আসামি ধরে একেবারে কি বিচার করা হবে, সব বিচার 6 মাস পরে খোঁজ খবর নিয়ে দেখেন বিচারটা কি হয়। পুলিশের কাছে যে বক্তব্য, এই যে সিদ্ধার্থের বাবা একজন স্বর্ণকার, নিম্ন মধ্যবিত্ত একজন লোক, এই ভদ্রলোকে গলায় তুলসীর মালা, এই ভদ্রলোক নিজে বলেছে তিনি কীর্তন গান বাজনা করে বেড়ান। তার ছেলে ইয়ে বা খাবে সেটা এলাকার একটি লোকও বলেনি। সে নিজেও জানে তার ছেলে ঘুমেছিল। দেখো ছেলে কোথায় ঘুমে, ঘুম থেকে ডেকে গেঞ্জি পরে যে ছেলে বেরোইলো, ছেলের পরনে পরে শার্ট। ওই শার্ট করতে কি এলো? তাকে শার্ট পরানো হলো কিভাবে? এই যে বিভিন্ন ধরনের ছল ছাতুরির মাধ্যমে টোটাল বিষয়টির সঙ্গে পুলিশ এবং গোয়েন্দারা জড়িত, আর এর সঙ্গে স্থানীয় সিন্ডিকেট যারা এই পরিবারটির সম্পদ গ্রাস করার প্ল্যানে ছিল, চাঁদাবাজরা ছিল, তারা পুরা নেটওয়ার্কের সঙ্গে জড়িত। পুরা নেটওয়ার্কের সঙ্গে ওরাই জড়িত। পুলিশের হঠাৎ করে এত মায়া কান্না কেন? কোথায় আপনারা দেখেছেন পুলিশকে কাঁদতে, কেঁদে কেঁদে বলতে? কান্নাকাটি
ঠিক আছে, ফাইন, বিরাট ঘটনা ঘটছে, একেবারে ভয়াবহ ঘটনা, উনি একের আবেগে আপ্লুত হয়ে গেছেন, উনার সন্তানের কথাও মনে হয়ে গেছে, সবই হইতে পারে। কিন্তু জজমিয়া নাটকের তো খুব প্রচলিত কথা, তাই না? যে ঘটনাটি ঘটেছে বোম্বের বা হলিউড বলিউডের যে পিকচার, যে ছবি, যে মুভি, তাকেও কিন্তু হার মানায়। একটি বিষয় অত্যন্ত, সিদ্ধার্থের বাবা একটি বিষয় বলেছে যে আমার ছেলেকে মধ্যরাতে আমাকে ডেকে তুলে আমার ছেলেকে আমি নিজে তাদের কাছে তুলে দিয়েছি। আমার ছেলে এ ধরনের কাজ করতে পারেনি। বা আরো একটি ছেলে যেটি, সেটি হলো 19 বছর, একজনের 23 বছর। বাচ্চাগুলিকে দেখলে একেবারে ইনোসেন্ট বাচ্চাই মনে হচ্ছে। বিষয়টি যে ষড়যন্ত্রমূলক, তা যেমনটি পুলিশের কর্মকাণ্ড বা তড়িঘড়ি ইনভেস্টিগেশন, আবার এদিক দিয়ে পারিবারিক যে ভদ্রলোক সিদ্ধার্থের বাবা, তার বক্তব্য, সবকিছু যদি একসঙ্গে মিলানো যায়, তবে পুরা জিনিসটা যে একটি সার্কাস, তা পরিষ্কার বোঝা যায়, একেবারে পরিষ্কার বোঝা যায়। আসল ঘটনাকে আড়াল করার জন্য পুলিশ এবং গোয়েন্দারা পুরাণ নাটকটি সাজিয়েছেন, একেবারে তাদের মনের মাধুরী মিশে। তারা তাদেরকে মেরে ফেললো, তারপরে তার ঘরে বসলো, বসে আবার খেজুর খেলো, শশা খেলো, মানে আরো কত কিছু। তারপর আবার এখানে ছিল পরের দিন জুম্মার নামাজের সময় সব নীরব থাকে, তখন তারা বেরিয়ে গেল। কত সুন্দর নাটক! নাটকের তো একটা বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। দুটো বাচ্চা ছেলে 4 জন মানুষকে খুন করে এই ঘরেই ঘন্টার পর ঘন্টা বসে থাকা, এখানে খেজুর খাওয়া। ভাই, একজন মৃত মানুষের পাশে একটা মানুষ কতক্ষণ থাকতে পারে? মানুষের, মৃত মানুষের প্রতি সবারই কম বেশি ভয় ভীতি আছে, আতঙ্ক থাকে একটা, বিভিন্ন কারণে ভয় থাকে। এই বাচ্চা ছেলেগুলি এখানে বসে থেকেছে, কখন জুম্মার নামাজে রাস্তাঘাট খুব ফাঁকা হবে আর তারা তখন চলে যাবে। এই স্বর্ণের কাহিনীও বলা হয়েছে, এখানে অনেক কাহিনী বলা হয়েছে, আমি ডিটেলসে যাচ্ছি না, দরকারও নেই। এগুলি মানে আজারিয়া পেঁচাল। ওই সমস্ত, আসলে ওরা যে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছে, সেটাই হলো বটম লাইন। এটা যে নাটক, এটা যে সার্কাস, এটাই হলো বটম লাইন। এটা যে একটি সম্প্রদায়কে ভয় ভীতি আতঙ্কের মাঝে একটি মেসেজ দেয়া, যে ভাই, দেশটি আপনাদের নয়, আস্তে আস্তে আপনারা চলে যান। কথাটা আমি বিগিনিং এই বলেছি। আচ্ছা, কি হইতে পারে? কেন এইগুলি? এই 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 যে রংপুরের তার বাড়িটি, গণপতি চক্রবর্তীর বাড়িটির দাম ধরা যাক 500 টাকা থেকে 50 কোটি পর্যন্ত, কথার কথা। সেইগুলি কি হবে? এখন তো তাদের তাদের আর কেউ নেই যারা সেই সম্পদ দখল করার জন্য ছিল, যাদের উদ্দেশ্য, তারা এখন বাগবাটোয়ারা করে নেবে। আমি একটা কথা বলি আপনাদেরকে, 1 বৎসর পর, আজ থেকে 1 বৎসর পর খোঁজখবর নেবেন, ওদের সম্পত্তি এমনও দেখা যাবে, ওদের সম্পত্তি সেই ওরাই বিক্রি করে টাকা পয়সা ভাগ করে নিয়ে গেছে। এটা হইতে পারে, এটাই হইতে পারে না, এটাই হবে অ্যাকচুয়ালি। তাদের কেউ তো আর এই বাড়িটি তাদের নামে লিখে নিবে না, নিশ্চিত। বাড়িটি অন্য কারো কাছে সমঝোতার মাধ্যমে বিক্রি হবে, 5 কোটি, 10 কোটি, 15 কোটি, হোয়াটএভার। পরে তারা এগুলি ভাগবাটোয়ারা করে নেবে। এই ভাগবাটোয়ারা কে পাবে? এই স্থানীয়রা, এই পুলিশ, এই তদন্তকারীরা।
এটাই বাংলাদেশের বাস্তবতা, এটাই বাংলাদেশের রাজনীতি, এটাই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে দেশ থেকে বিতাড়নের একটি অন্যতম প্রধান ষড়যন্ত্র। এভাবেই হচ্ছে সোজা ষড়যন্ত্র। আর এইগুলিকে বিভিন্নভাবে প্রকাশ করা হবে, যেমনটি এই বিষয়টা যেমন হয়েছে। আমি তো আগেই বলছি, দেখুন 24 ঘন্টার মধ্যে একেবারে সব শেষ। আমাদের পুলিশ আর আমাদের গোয়েন্দারা এত এক্সপার্ট, ওরা তো আমেরিকান গোয়েন্দা সংস্থা FBI কেও হার মানাবে। এই ধরনের একটি ঘটনা, হত্যাকাণ্ডকে FBI পর্যন্ত ইনভেস্টিগেশন করে খুঁজে বের করতেও হয়তো কয়েকদিন সময় নিত। আর আমাদের দেশের গোয়েন্দারা দেখেন কত প্রফেশনাল। মানে বলতেই হয়, আমরা স্বাধীন দেশের, আমরা আমরা কত এগিয়েছি বাবা যায়। আমরা যেমন 24 ঘন্টার কম সময়ের মধ্যে এমন একটি হত্যাকাণ্ডের কারা হত্যাকারী আমরা খুঁজে বের করে ফেলেছি। এবং কারা করেছে? মারা গেছে হিন্দু, আর হিন্দুরাই হত্যা করেছে, আর অন্যরা সব দোয়া তুলসী পাতা হয়ে গেল। আবার এই দোয়া তুলসী পাতারাই সেই অবশিষ্ট যে ঘটনা পরবর্তীতে ঘটবে, বাগবাটোয়ারা, তারা বাগবাটোয়ারা করে নিয়ে যাবে। বাংলাদেশের বাস্তবতা। হ্যাঁ, হিন্দুরা কিছুদিন চিৎকার করবে, হিন্দু সংগঠন যে আছে না কতগুলি, হিন্দু লীগ বা আপনার কি বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কতগুলি অপদার্থ হিন্দু নেতা, যারা যখনই যে ক্ষমতায় আসে তখনই তাদের চাপরাশি করে, তারা সহানুভূতি প্রকাশ করবে, সে করবে। এই লোকের তো আর কেউ নেই, এই পরিবারের তো আর অবশিষ্ট কেউ নেই যে তাদেরকে আর্থিক সাহায্য দিতে হবে। আজকে একটা ছেলেটা যদি থেকে যেত, একটা দায়িত্ব আমাদের, তার প্রধানমন্ত্রী হয়তো বলতো এই ছেলের সমস্ত দায়িত্ব আমরা নিয়ে নিলাম, সরকার নিয়ে নিল, হইতেই পারে। প্রধানমন্ত্রী এরকম অনেকগুলি ঘটনাই করেছে। যে হাদি হত্যা হলো, হাদি হত্যার সব দায় দায়িত্ব, হাদির স্ত্রীকে অ্যাপার্টমেন্ট দেওয়া হলো, হাদির বাইকে ডিপ্লোম্যাটিক চাকরি দেওয়া হলো, হাদির স্ত্রীকে আরো অনেক টাকা দেওয়া হলো, ব্যাংকে আরো টাকা রাখা হলো যাতে কোনো অসুবিধা না হয়। হয়তো এই গণপতি বাবুর, ধরা যাক, আমি হাইপোথেটিক্যাল বলছি, ধরা যাক ছেলে বা মেয়ে কেউ বেঁচে গেল, বা বাচ্চা দুটোই বেঁচে গেল, আমাদের প্রধানমন্ত্রী আমি নিশ্চিত বেরিয়ে এসে বলতেন ওদের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ওইটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলেও তাই করতেন, খালেদা জিয়া থাকলেও তাই করতেন, এরশাদ থাকলেও তাই করতেন, এবং তারা এরকম করেছেন। এরশাদের আমলে হত্যা হয় নাই? চট্টগ্রামের বাঁশখালী এক পরিবারের 9 জনকে হত্যা করা হয়েছিল। প্রিয় দর্শক, বলছিলাম যে রংপুরের ঘটনা নিয়ে, ঘটনা তো আমার আর বলার দরকার নেই, ঘটনা আপনারা অলরেডি জানেন, পত্রপত্রিকা জানেন, যা আপনারা জানেন সব ভুয়া। এইগুলি তৈরি করা হয়েছে পুলিশ, গোয়েন্দা, স্থানীয় ডাকাতগুলির সঙ্গে সবাই মিলে এই পরিকল্পনাটা এরকম ভাবে করা হয়েছে। এটি একটি মেসেজ এই ধরনের, একে তো হলো হিন্দুদের দেশ ছেড়ে চলে যেতে হবে, সুজা এসা তোমরা এই দেশে থাকতে পারো। আমি একজন মুসলিম ইউটিউবারের কথা শুনতেছিলাম, যে ছেলেটি বলতেছিল যে হিন্দু ভাইয়েরা, আপনাদেরকে একটি কথা বলি, আপনাদের জন্য আর এই দেশটি নয়, আপনারা এই দেশে আর থাকতে পারবেন না, আপনারা যান বাঁচানোর জন্য বরং চলে যান। আমিও বলি সেই কথাই। ওই যে ডক্টর আবুল বারাকাত বলছিল না যে দেশটি 30 বছর পরে হিন্দু শূন্য হবে, ওই হিন্দু শূন্য শেখ হাসিনার আমলে হয়নি। 13% থেকে শেখ হাসিনা 2009 ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের হিন্দুদের সংখ্যা ছিল, সেন্সাস, গভর্নমেন্ট সেন্সাস 12 পয়েন্ট সামথিং, অলমোস্ট 13। শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ ছাড়ার পর বলা হচ্ছে কত এখন, 7, 8, 9, আচ্ছা ঠিক আছে 9ই ধরা হলো, 9 থেকে 12, 13 কত, এভাবেই আস্তে আস্তে কমতে। তো শেখ হাসিনা তো হিন্দু বান্ধব ছিল, হিন্দুরা নৌকায় ভোট দিত, হিন্দুরা বঙ্গবন্ধু শেখ হাসিনা অজ্ঞান হয়ে যায় শুনলে এখনো। এই হিন্দুদের
উপর অত্যাচার, মন্দিরের উপর অত্যাচার শেখ হাসিনা আমলেও কম হয়নি। আগেও হয়েছে, বঙ্গবন্ধুর আমলে 72 সালেই দুর্গাপূজার মূর্তি ভাঙ্গা হয়েছে। রমনা কালীবাড়ি পাকিস্তানিরা ভেঙ্গেছিল, আর বঙ্গবন্ধু সমান, মাটির সঙ্গে সমান করে দিয়ে গেছিল। যাই হোক, এখন আবার রমনা কালীবাড়ি ছোট করে হলেও দেখা যায় মন্দিরটি আছে। সেটিও আমি বলবো যে সেটিও হয়েছে খালেদা জিয়ার আমলেই, বঙ্গবন্ধুর আমলে সেটি হয়নি, তিনি করেননি। যাই হোক, প্রিয় দর্শক, যে বলছিলাম যে এই টোটালি, আমি আবার বলি, আমি এই কথাটা বারবার রিপিট করতে চাই, এটা টোটালি সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে সম্পত্তি দখল তো উসিল্লা। সম্পত্তি দখল তো এমনি, সব হিন্দু চলে গেলে তো এই সম্পত্তি এমনিতে তা মুসলিমরা দখল করবে, এবং মুসলিম কারা দখল করবে? সাধারণ মুসলিম ন, বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত মুসলিমরা এসবে নেই। এসবে যারা আছে, এই যে ব্যারিস্টার সাহেবরা, এই যে যারা আজকাল ইংরেজি শিখে ব্যারিস্টার হয়েছেন, যারা আজকে রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করে, যারা গিয়ে টেলিভিশনে বকবক করে, এই যে দেখুন এত বড় একটি ঘটনা ঘটলো, এই যে ইউটিউবাররা বিদেশে বসে সরকারকে পরামর্শ দেয়, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, ভারত গেছে, ওইটা হয়েছে, ওইটা ফেসিস্ট, ও এটা হয়ে গেছে, এই 32 নম্বর ভাঙতে হবে, যারা করে তারা কেউ বলছে আজ পর্যন্ত যে রংপুরের ঘটনা নিয়ে? বলেনি, বলবে না। বাংলাদেশের কজন বুদ্ধিজীবী, কজন প্রবীণ সাংবাদিক যাদের মুখ থেকে ঢাকাতে টক শোতে এই রংপুরের ঘটনা শুনেছেন? একেবারে না বললেই নয়। চিন্তা করে, তারা ব্যস্ত ভারত নিয়ে, প্রধানমন্ত্রী ভারত যাবে, যাবে না, প্রধানমন্ত্রী না গেলে কি হবে, ফারাক্কার পানি, এই সমস্ত, বিদ্যুৎ নাই, কাঁচামরিচ আনতে হবে, পেঁয়াজ আনতে হবে, আমাদের ভারতে চিকিৎসা করতে যেতে হবে, আবার দেশে এসে আবার ভারতকে গালিগালাজ করতে হবে। এসব বাংলাদেশের এখন সংস্কৃতি, বাংলাদেশের সোসাইটিকে ঠিক এমনভাবেই এখন নেওয়া যাবে। মাদ্রাসার ছাত্রদেরকে বলা হচ্ছে হিন্দু ভালো না, হিন্দু বেড়াতে খাওয়া যাবে না, হিন্দুর সঙ্গে চলা যাবে না, হুজুরদের, হিন্দুদের দেবদেবী নিয়ে এবং মানে যে সমস্ত ব্যঙ্গাত্মক কাহিনী বলা হচ্ছে, এতে হিন্দুদের ধর্মের অবমাননা হয় না। আর মিথ্যা অভিযোগ নিয়ে বারবার হিন্দু যুবকদেরকে ধর্ম অবমাননার নামে কথিত কাল্পনিক কাহিনী বানিয়ে অনেক শত শত হিন্দু ছেলেদেরকে জেলে রাখা হয়েছে, শত শত। এই গত 5 বছরের হিসাবেও যদি করা হয়, শেখ হাসিনার লাস্টের 3 বছর, ইউনূসের 18 মাস, আর আজকের সরকারের 6 মাস, সব মিলিয়ে যদি আপনি 5 বছর ধরেন, 5 বছরের হিসাবও যদি করা হয়, দেখা যাবে অন্তত কয়েকশো ছেলে তাদেরকে ধর্মীয় অবমাননার নামে তাদেরকে জেলে। ঘটনাটা কি হয়েছে? একাধিকবার তা প্রমাণও হয়েছে। মুসলিম ছেলেরাই হিন্দু আইডি ফেসবুকে বানিয়ে হিন্দুদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আপনাদেরকে আরেকটা কথা বলি, ওই যে কুমিল্লার নানুয়ার দিঘি দুর্গাপূজায় হনুমানের পায়ের নিচে দুর্গা প্রতিমার ইসেতে কোরআন শরীফ রাখা হয়েছিল, রেখে বিশাল গন্ডগোল। পরে প্রমাণিত হলো কি, কোরআন শরীফ রেখেছিল একটি মুসলিম ছেলে, তার নামটা কি? ইকবাল। ইকবালকে অ্যারেস্ট করা হলো, এখন অবশ্য পরে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ তাদেরকে আবার অ্যারেস্ট করে বেশি দিন রাখা হয় না, তাদেরকে আবার ছেড়ে দিতে হয়, কারণ তারা পরে আরেকটা অঘটন ঘটাবে। মানে এইভাবেই তো অত্যাচারের মাত্রাটা বাড়তে, আর যারা একবার করে তাদের তো সাহস থাকে, তারা করতে পারে, আরো তোকে পয়সা দিয়ে করানো হয়। মানি, মানি টক, মানি কথা বলে, পয়সা দিবেন করবে, বাংলাদেশে খুন করানো কোনো ব্যাপার না। প্রতিটি ষড়যন্ত্র, আমি যদি বলি যে সমস্ত ষড়যন্ত্রের সঙ্গে রাষ্ট্রযন্ত্রের সম্পর্ক রয়েছে, আমি যদি বলি যে আজকে গণপতিকে হত্যা করা হলো পরিবারটিকে, একেবারে 4টি মানুষ, আমি যদি বলি তার সঙ্গে প্রশাসন জড়িত,
তার সঙ্গে পুলিশ জড়িত, তার সঙ্গে গোয়েন্দারা জড়িত, আর ওদের সাথে জড়িত হলো স্থানীয় ডাকাতগুলি, স্থানীয় সিন্ডিকেট। ভুল বলা হবে? ভুল বলা হোক আর যাই বলা হোক, বলবই, বলেই যাব। কি হবে হবে না সেটা পরে দেখা যাবে, বলেই যাব। প্রিয় দর্শক, বলছিলাম যে এই যে পুলিশ সুপার সাহেবের কথাবার্তাগুলি যদি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতগুলি ডাহা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা হচ্ছে। দোষ দেওয়া হচ্ছে সালাউদ্দিন কাদের, সে কি কয় আমাদের স্বরাষ্ট্র ভাই। একটি গভর্নমেন্ট 6 মাস হচ্ছে ক্ষমতায় আসছে, আপনারা মব রাজত্ব আগে করছেন, করে চলে গেছেন। এই সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনার কাজ কি আমি কোথায় থাকবো আর আমাকে এইভাবে কিন্তু 17 কোটি মানুষকে পিছনে পিছনে তিনি নিরাপত্তা দিবেন? খুব সহজ স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্লেম দেওয়া যায়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে যে ছিল ইউনূসের সরকার, তখন যে এই যে মব লিঞ্চিং করে শত শত মানুষকে মারা হয়েছে, পাথর দিয়ে মাথা তেতলিয়ে মারা হয়েছে। ওই যে হাদিকে মারা হয়েছে, হাদিকে মারা হয়েছে তো ডক্টর ইউনূসের আমলে, এটা তো ডক্টর ইউনূসই করছে, কারণ নির্বাচনটাকে পেছাইতে চাইছিল। এখন ডক্টর মানে ইউনূস সহ তার সাঙ্গপাঙ্গ বা এই পোলাপানগুলি, তারা একেবারে কি বলে হাদিকে একদম বঙ্গবন্ধু বানিয়ে ফেলছে, কবি নজরুল বানিয়ে ফেলছে। অথচ ওরা দেখেন এই হাদির সঙ্গে, এই হাদি হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ তাহিদ, যারা সকলের সমালোচনা করেছে, এই হাদির সঙ্গে 24শে জুলাইয়ের কোনো সম্পর্ক নেই। হাদি পরবর্তীতে ইনকালাব মঞ্চ বানিয়ে লাইমলাইটে আসে এবং তাকে ইসে করলো কে, তাকে আরো উৎসাহ, উদ্দীপনা, অর্থের সহায়তা এগুলি করে দিয়েছে পিনাকি ভট্টাচার্য, করে ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। পুরা বাংলাদেশের নেটওয়ার্ক একটি ষড়যন্ত্রের জাল বুনছে। একদিকে ভারতের সঙ্গে সম্পর্কে তিক্ততার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, আরেকদিকে হাসিনার ফ্যাসিস্ট ইস্যু, অন্যদিকে আওয়ামী লীগকে টোটাল বাংলাদেশের রাজনীতি থেকে বাইরে রাখা, আর হলো সর্বশেষ যে প্ল্যানটি, সেটি হলো বাংলাদেশের সংখ্যালঘুদের নিধন। নিধন বলতে এই যে এরকম ভাবে নিধন, তারপর প্রাণ বয়ে তারা সব পালাবে, ভারতে চলে যাবে, তাদের সম্পদ দখল করা হবে, বাংলাদেশটি হিন্দু শূন্য হবে। বা পাকিস্তান কিন্তু এত দ্রুত সে হিন্দু শূন্য হয় না, পাকিস্তান কিন্তু এখনো হিন্দু শূন্য নয়, পাকিস্তানে এখনো বহুত হিন্দুরা রয়েছে। সমস্যা হয় না? হয়, কিন্তু পাকিস্তানের যে সমস্যাটা কিন্তু বাংলাদেশের সমস্যার মতো নয়। এই যে বাংলাদেশে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া যে মানসিকতা ওদের ভিতরে ঢুকেছে, কতিপয় বলবো, আমি আগেই বলছি, শুনুন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত, ওরা কেউ কিন্তু দেশে অশান্তি চায় না। অশান্তি দেশে কারা চায়? জঙ্গি গোষ্ঠী, ধর্মান্ধরা, সরকার নিজকে বাঁচার জন্য। যেমন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন? শেখ হাসিনার প্রথম 5 বছর তিনি ফ্যাসিস্ট ছিলেন না, স্বৈরাচার ছিলেন না, আস্তে আস্তে তিনি ফ্যাসিস্ট হয়েছেন। চাই চাই আরো চাই, এবং সকলকে সঙ্গে নিয়ে। এই যে আমাদের সেনাবাহিনী, আমরা তো দেশপ্রেমী, গণতন্ত্র প্রহরী, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের সবকিছুর একেবারে ইজারা তাদের কাছে, তারা আমাদেরকে রক্ষা করবে। এই সেনাবাহিনীরা যার হালতে, তারা কি করছে? তাদেরকে ব্যারিস্টার ফুয়াদ যদি বলে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়া হবে, আমাদের সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখে। এই হলো আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ডহীন সেনাবাহিনী। এখন তাদের ওইগুলি দেশপ্রেম টেশপ্রেম দরকার নাই, তারা রাজার হাল। ক্যান্টনমেন্টে যান, সারা দেশের ছবি আর ক্যান্টনমেন্টের ভিতরের ছবি দেখুন। ক্যান্টনমেন্টের ভিতরে তারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের মতো তাদের জীবন, লাইফস্টাইল, তাদের টাকা পয়সার দরকার। শেখ হাসিনা পর্যাপ্ত তাদেরকে দিয়েছে, যে সব কিছু ইনফ্রাস্ট্রাকচার, বড় বড় যেগুলি কাজগুলি দেশের সেনাবাহিনী তারা করেছে, তার তো ক্ষমতার দরকার নেই। আমি তো মনে করি বাংলাদেশের সেনাবাহিনী এখন যে কাজটা গত শেখ হাসিনার আমল থেকে করে আসছে, ড্যাম স্মার্ট,
ওয়ে দে মুভ। তারা ক্ষমতার দরকার নেই, তারা ক্ষমতায় আসবে না, প্রেসিডেন্ট হবে না, কিচ্ছু হবে না, জিয়াউর রহমান এরশাদের মতো তারা ক্ষমতা দখল করার দরকার নেই। ক্ষমতা দখল না করে, তারা একে অপরকে খুন না করে, তারা সুন্দর জীবনযাপন, ঢাকায় বসে আমেরিকান লাইফস্টাইল, ঢাকায় বসে অস্ট্রেলিয়ান লাইফস্টাইল, ঢাকায় বসে ইউরোপিয়ান লাইফস্টাইল তারা মেনটেন করছে, তারা ক্ষমতা আসবে কেন, কি কারণে আসবে? আসার দরকার নেই। এই তো গেল সেনাবাহিনীর কথা বললাম। আমলারা, তারা ঘুষ পায়, আমলারাই তো সরকারকে নিয়ন্ত্রণ করে। এই যে রংপুরের হত্যাকাণ্ডের ঘটনা, আচ্ছা ভাই, রংপুরে এর আগে যেদিন এই ঘটনা ঘটলো, গত সপ্তাহে না, গত বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার থেকে 1 বছর আগে রংপুরের গঙ্গাচড়ায় কতগুলি পরিবারকে আগুন জ্বালিয়ে ঘর বাড়ি ঘর তাদেরকে নিরস্ত্র নিরন্ন করা হয়েছিল, তাদেরকে বলতে গেলে তাদের জীবনকে বিপন্ন করা হয়েছিল, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, ডাকাতি হয়েছিল। এগুলি কি কারণে? এই সমস্ত গরিব হিন্দুদের বাড়িতে কি থাকে? ডাকাতি করা তো উদ্দেশ্য না। এই সমস্ত হিন্দু গরিবের বাড়িতে বাংলাদেশের রিক্সাওয়ালাও মাসে 25 থেকে 30 হাজার টাকা কামাই করে। এ সময় অনেক হিন্দু পরিবার বাংলাদেশে রয়েছে যারা দিন আনতে পান্তা পুরায়। ওদের ঘরে কি থাকতে পারে? রংপুরের এই 1 বছর আগে গঙ্গাচড়ায় পুরা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আবার এই রংপুরের এই ঘটনা, তো এইভাবে ঘটনা, মাঝে মাঝে ঘটনাগুলি ঘটলে তো হিন্দুরা আতঙ্কিত হয়, হিন্দুরা চলে যায়, তখন চলে যেতে বাধ্য হবে। ভারত একটু এমন ভাব ধরবে। আমি কিন্তু একটি কথা বলি, যে এই যে ভারতের সিএ আইনগুলি করেছে, যে বাংলাদেশ থেকে গেলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এই সমস্ত, এটাও এক ধরনের বাংলাদেশের হিন্দুদেরকে দেশ ছাড়ায় উৎসাহিত করার সমতুল্য। আর হিন্দুরাও যখন এখানে মানে ইসে হচ্ছে, প্রতারিত হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে, নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, তাদেরও কোনো চয়েস নেই, তাদেরও চলে যেতে হবে। তো একেবারে সবকিছু মিলে যায়, একেবারে কড়ায় গন্ডায় আপনি হিসাব করতে পারেন, সব হিসাব একদম মিলে যাচ্ছে। এটাই হলো ঘটনা। আপনাদেরকে রংপুরের কাহিনী, ইনভেস্টিগেশন, এই সেই সমস্ত কাহিনী বলার দরকার নেই, এসব কাহিনী ভুয়া। আমি আগেও বলছি ভুয়া, এখনো বলছি ভুয়া, ভবিষ্যতেও বলবো ভুয়া। 1 বছর পরে খবর নেবেন, ওই গণপতি চক্রবর্তীর বাড়ি ঘর বিকিটিকি করে ওই যারা এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত, তারা সবাই বাগবাটোয়ারা করে নিয়ে চলে গেছে। এটাই বাংলাদেশে এখন চলছে, এবং রংপুরের গণপতি পরিবারের শেষ নয়, আরো হবে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, কথায় কথা বাড়ে, যেমন কান টানলে মাথা আসে। কতগুলি শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে, এবং এগুলি কিন্তু গভর্নমেন্ট আইসা করে না সরাসরি। যে স্কুলে যে প্রধান শিক্ষক থাকুক বা আরেকজন শিক্ষক, তাকে চাকরি থেকে বিভিন্ন অজুহাত দিয়ে বের করলে তাদের আরেকজনের মুসলমানের চাকরি হয়, ওটাই থিম তাদের। বাংলাদেশে যত হিন্দু অফিসার আছে, অনেক হিন্দু অফিসার ছিল, শেখ হাসিনার মতো অনেক ছিল, শেখ হাসিনা দেখাতেন হিন্দুদেরকে, এই যে দেখো তোমাদেরকে কত নিচের লেভেলে কোনো হিন্দু নেই। পুলিশের ওসি, প্রচুর ওসি ছিল কিন্তু শেখ হাসিনার আমলে, ওসি এসপি ছিল, নিচের লেভেলের পুলিশে কিন্তু সাধারণ হিন্দু নেই। আজকে তখন যদি পুলিশ না থেকে, ধরা যাক পুলিশ শেখ হাসিনার আমলে 100 জন ছিল ওসি, 100 জনের আমার দরকার ছিল না, 10 জন ওসি রেখে নিচে যদি 10,000 পুলিশ নিয়োগ দেওয়া হয়তো, সাধারণ বাংলাদেশের হিন্দু যুবক, পরাশিক্ষিত যুবকের সংখ্যা কম না, অবাক না, মানে এটা অভাব নেই, তা কিন্তু শেখ হাসিনা করেননি। তিনি ওসি বানিয়েছেন উনার নিরাপত্তার জন্য, আর হিন্দুদেরকে বুঝিয়েছেন এই যে দেখো তোমাদেরকে কি বিশাল বিশাল পদ দিয়ে রেখেছে। আর বুর্বক হিন্দু এই জিনিসটা বুঝতে চেষ্টা করেনি, আরে বাবা আমার তো 100 ওসির দরকার নাই, আমার 20,000 জেনারেল পুলিশের দরকার। এতে করে আমার 20,000 ছেলের চাকরি হলো, 20,000 পরিবার একটা নিরাপত্তা এলো, অর্থনৈতিক নিরাপত্তায়।
একটা সুন্দর জীবনের গ্যারেন্টি পেল, কিন্তু তাকে তো তারা করে নাই, এখনো নাই। কিন্তু রেশিও, যে জিনিসটা আপনি যদি দেখেন বাংলাদেশের পুলিশ, যদি আমি অ্যাজ ফর এক্সাম্পল, পুলিশ যদি 2 লক্ষ হয়, ধরা যাক 1 লক্ষ পুলিশ সারা বাংলাদেশে। আচ্ছা, 1 লক্ষ পুলিশ হলে পপুলেশন যদি 8%ই ধরলাম, 8% পপুলেশন হলে 1 লক্ষের মধ্যে কতজন হওয়া দরকার পুলিশ? 8,000। 8,000 পুলিশ, ওই হিসাবেও যদি যান, 8,000 পুলিশ কিন্তু বাংলাদেশে হিন্দু নেই। সে বিপদে আর্মিতে যান, গোয়েন্দা সংস্থাগুলিতে যান, সবগুলিতে একই অবস্থা, এবং সরকারি লেভেলে যান। এর পরেও যারা রয়েছে তারা কোনটাসা। আর এক অফিসে যদি এক হিন্দু থাকে, আরে আয় বাবু 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 বলতে অস্থির করে ওরা আরে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। না, বাবু মানেই সংখ্যালঘু, বাবু মানেই এই দেশের মানুষ না, বাবু মানে এখানে আছে আমাদের দয়ায়। এইটা হলো মানসিকতা এখন আমাদের। এই মানসিকতা থেকে বাংলাদেশ আর বের হতে পারবেন না, পারবে না। এই কারণেই প্রতিটি সরকারের আমলেই, এই যে বঙ্গবন্ধু ভাই, ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা কি মানুষ খায়, মাথায় দেয়, গিলে কি করে? কোনোদিন কিন্তু বলা হয়নি ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতাটা হিন্দুরা ভালোই বুঝছিল, কিন্তু মুসলমানরা বুঝে নাই। কারণ ইসলামে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার কোনো রুম নেই। আর ইসলামের যে সমস্ত কথাবার্তা রয়েছে, সে কথাবার্তা তো তারা পালন করছে না। আপনি যদি বিদায় হজের ভাষণ দেখেন, পুরা ইসলামের কথা বাদ দেন, আমি যদি খালি বিদায় হজের এই নবী, বিশ্বনবী মোহাম্মদের বিদায় হজের ভাষণের পয়েন্টগুলি দেখেন, সেখানে তিনি পরিষ্কার করে পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে এক বিদায় হজের ভাষণেই সবকিছু রয়েছে। বিদায় হজের ভাষণের একটি পয়েন্ট আছে, বিধর্মী, ভিন্ন ধর্মাবলম্বী প্রতিবেশী, সে তোমার মুসলিম হোক হিন্দু হোক, তাদের প্রতি সদয় ব্যবহার করিবে। দাস দাসীদের প্রতি সদয় ব্যবহার করা হয় আমাদের দেশে? করা হয় না। প্রিয় দর্শক, ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, ওই অনেক কথাই আজকে বলতে চাচ্ছি এই কারণেই যে বাংলাদেশের হিন্দুদের, ওই যে আমি একজন মুসলিম ইউটিউবারের কথা শুনছিলাম, ছেলেটির নামটি এখন আমার মনে নেই, সম্ভবত ইউরোপ থেকে কোথাও থেকে করেন, সে বলতেছিল যে এই দেশটি আপনাদের না। আর শেখ হাসিনাও তো বলে গেছিলেন, আপনারা জানেন বোধহয়, যে আপনারা দু নৌকায় পা দেন। একটি দেশের প্রধানমন্ত্রী বলতে পারে যে আপনারা দু নৌকায় পা দিবেন না, আপনারা দেশপ্রেমিক হন? বাংলাদেশে হিন্দুদের চেয়ে বড় দেশপ্রেমিকটা কে? কোন বাংলাদেশি গত 55 বছরে কি ষড়যন্ত্র করেছে? কোন বাংলাদেশি ভারতের সাথে তাদের কি হয় না হয়, কোন বাংলাদেশি তাতে লিঙ্ক রয়েছে? প্রতিটি গোষ্ঠী, প্রতিটি সম্প্রদায়ের মাঝে 5, 7, 10 জন শতকরা মানুষ খারাপ থাকতেই পারে, কিন্তু আপনারা কি হিন্দুদের মাঝে যে পরিমাণ হিন্দু বাংলাদেশে রয়েছে, 7%, 8%, 9%, যাই হোক, আপনি কি 7, 8, 9% বাংলাদেশের হোল বাংলাদেশে যে ক্রাইম হয়, সেই ক্রাইমে হিন্দুদেরকে পাবেন? জেলখানায় কি পাবেন? হ্যাঁ, জেলখানায় পাবেন। এখন আপনি যদি ধর্ম অবমাননার নামে মিথ্যা অভিযোগ তুলে, ভুয়া অভিযোগ তুলে জেলে ভরে রাখেন, সেটা অন্য কথা। কটা হিন্দু আছে চুরি ডাকাতি করে? কজন হিন্দু আছে যারা মানুষ খুন করে? এই রেকর্ড তো বাংলাদেশের নেই। আর আজকে এই দুটো বাচ্চা ছেলেকে দিয়ে এই নাটক সাজানো হয়েছে যে তারাই নাকি হত্যা করেছে। তো হিন্দু হিন্দুরে হত্যা করেছে, কথাটা দিয়ে শেষ করতে চাই। প্রথম এটা দিয়ে শুরু করেছিলাম, হিন্দু হিন্দুকে হত্যা করেছে, মানে এটা সাম্প্রদায়িক কিছু না, এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের, ভারতের কোনো উদ্বেগের কোনো কারণ নাই, বাংলাদেশের হিন্দুদের ভয়ের কোনো কারণ নাই, তারা দেশে থাকতে পারবে, আমরা তাদেরকে ইচ্ছা মতো, মানে আমার মুরগি আমি যেভাবেই চাই সেইভাবেই জবাই করতে পারবো। তাই বাংলাদেশের হিন্দুরা হলো এখন বলির পাটা, যখন জবাই করতে হবে ইচ্ছা মতো তারা জবাই করতে পারবে। আর এই যে প্রশাসন, তারা একেবারে ইনভেস্টিগেশন কুইক করে ফেলতে পারে এবং করেও ফেলবে। প্রিয় দর্শক,
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আমাদের এই বাংলা ভূখণ্ড, বাংলাদেশ ৭১-এর চেতনায় দেশটি আবার, জানি না, বলতেই পারি আমরা, যেহেতু ৭১-এর চেতনায় বিশ্বাস করি, মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, দেশটি হয়তো আবার সেরকম যাবে। কিন্তু সেটা আবার জামাতি আসলেই একেবারে ধ্বংস হয়ে যাবে, আবার শেখ হাসিনা ফিরে আসলেই দেশটি আবার রামরাজ্য হয়ে যাবে, বাবার কোনো কারণ নেই। আর তারেক রহমান এই দেশকে একেবারে সিঙ্গাপুর বানিয়ে ফেলবেন, কোনো বাবার কারণ নেই। এই দেশ দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, হত্যা, ডাকাতি, ভুয়া, মিথ্যাচার জাতীয় চরিত্রকে গ্রাস করেছে। যুব সমাজ, ছাত্র সমাজ অবক্ষয়ের তলানিতে। এই যখন অবস্থা, একটি দেশের অনিবার্য পতন, দেশটিরই পতন হবে। এই দেশে একদিন দেখা যাবে হিন্দু মুসলমান প্রশ্ন উঠবে না, একদিন মানুষ মানুষকে মেরে ফেলবে, মানুষকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, কারণ সবই বাটপার, দান্দাবাজ, টাউট। এখন এখানে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।